স্বাগত ৭১ খেলা যোগের সাথে আছি আমি কোহিনুর কণা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান। এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয় ২২৭ রানে। রহমান পেয়ার রিপোর্ট। টাইগাররা নিয়ন্ত্রণ নিতে চায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে। ৯ উইকেটে ২২৭ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন মাত্র এক বল জিম্বাবুয়ের ইনিংস স্থায়ী। তাইজুলের বলে ব্লেসিং মুজারাবানির ইনিংসের ইতি। ৬০ রান খরচায় ৬ উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের সংগ্রহ ২২৭ রান। জবাবে বাংলাদেশকে ভালো শুরু দেন এনামুল বিজয় ও সাদমান ইসলাম। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর উদ্বোধনী জুটিতে ৫০ রান। ফেরার ম্যাচে ক্যারিয়ারের সেরা স্কোর এনামুল বিজয়ের। সাদা পোশাকে তার আগের সেরা ইনিংসটি ছিল ২৩ রানের। ৭৮ বলে সাদমানের ৫০। জিম্বাবুয়ের পেসারদের ভালোভাবে সামলেছেন তিনি। প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেট হারালো না। বিনা উইকেটে ১০৫ রান নিয়ে লাঞ্চে টাইগাররা। দ্বিতীয় সেশনের শুরুতে সাফল্য পেল জিম্বাবুয়ে। ৩৯ রান করে বিজয় ফিরে গেছে। দ্বিতীয় উইকেটে মুমিনুলের সাথে সাদমানের আরও একটা সফল জুটি। সাদমান তুলে নেন টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। সাদমান মুমিনুলের জুটিতে এলো ৭৬ রান। মুমিনুল হকের ব্যাটে ৩৩ রান। পরের ওভারেই আউট সাদমান। বেনেট ১২০ রানে টাইগার ওপেনারকে ফেরান। ৩ উইকেটে ২০৫ রান নিয়ে বাংলাদেশ চা বিরতিতে। তৃতীয় সেশনের শুরুতেই জিম্বাবুয়ের রান ছাড়িয়ে লিড নেয় টাইগাররা। ২৩ রান করে কাপ্তান নাজমুল শান্তর ফেরা। নতুন স্পেলে আরও একটা উইকেট পেলেন ভিনসেন্ট মাসেকেসা। জাকের আলী ৫ রানে কাটা। এরপরই বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় ধাক্কা। ৪০ রান করা মুশফিকের অহেতুক রান আউটে চাপে টাইগাররা। নাইম হাসানকে আউট করেন মাসেকেসা। দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ দল। মিরাজ ১৬ এবং তাইজুল ৫ রানে অপরাজিত। রহমান পেয়ার ৭১। ৬৪ রানের লিড নেওয়ার পরও বাংলাদেশের ড্রেসিং রুমে অস্বস্তি। দিন শেষে ৩টা উইকেট বেশি হারাতে হয়েছে মনে করছেন সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। তবে তৃতীয় দিনে লিড বড় করার পরিকল্পনা টাইগারদের। চট্টগ্রাম থেকে নাহিন বিন জসিমের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে স্কোর বোর্ডে যদি তাকান, সাদমান ইসলামের সেঞ্চুরি বাদে খুব একটা স্বস্তি বা তৃপ্তির জায়গা কিন্তু আপনি খুঁজে পাবেন না। যদিও বাংলাদেশ ৬৪ রানের একটা লিড নিয়েছে। সাদমান ইসলামের ১২০ রান, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ক্যারিয়ার বেস্ট ইনিংস। একই সঙ্গে একই দিনে তিনি টেস্ট ক্যারিয়ারে নিজের ১০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। কিন্তু স্কোর বোর্ডে বাকি নামগুলোর দিকে তাকান। এনামুল বিজয় ৩৯, মুমিনুল হক ৩৩, শান্ত ২৩, মুশফিকুর রহিম ৪০। এই রানগুলো টেস্টের জন্য খুব একটা মানানসই না। যারা শুরু করেছেন কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি। দিন শেষে এটাই বাংলাদেশের সবচাইতে আক্ষেপের বিষয়। প্রেস কনফারেন্সে সাদমান ইসলামকে প্রশ্ন করা হয়েছিল ঠিক দ্বিতীয় দিন শেষে কোন জায়গাটায় থাকলে তারা আসলে তৃপ্তি নিয়ে টিম হোটেলে ফিরতে পারতেন। আমার কাছে মনে হয় ৩টা উইকেট একটু বেশি হয়ে গেছে, বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্যই আমরা 100 রান প্লাস লিডে থাকতাম। তো আল্লাহ ভরসা, কালকে ইনশাল্লাহ দেখা যাবে কি হয়। দ্বিতীয় দিন শেষে ৩টা উইকেট বেশি পড়ার আক্ষেপ সাদমান ইসলামের। প্রথম সেশনে যেভাবে আসলে দুই ওপেনার শুরু করেছিলেন, ১০৫ রান করেছেন বিনা উইকেটে। দ্বিতীয় সেশনে এসে সেই ছন্দপতন, ৩টা উইকেট পড়ে গেছে ১০০ রানে। তারপরে শেষ সেশনে এসে ৮৬ রানে ৪টা উইকেট। ধারাবাহিকভাবে গ্রাফটা নিচের দিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স। ঠিক এই জায়গা থেকে এখন গেম প্ল্যানটা কি হওয়া উচিত? তৃতীয় দিনে অর্থাৎ থার্ড ডেতে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের আরও কিছুটা হলেও চ্যালেঞ্জ বেশি নিতে হবে। তারপরও মিরাজের উপর সাদমান ইসলাম কিছুটা হলেও ভরসা রাখছেন। বলছেন থার্ড ডেতে মিরাজ বাংলাদেশকে একটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবেন। আমরা মোটামুটি যদি আমরা আর কিছু আমার তো মিরাজ আর তাইজুল ভাই আছে, তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে। তো আশা করি ওদের থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় তো অবশ্যই ওইটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে।
তো কালকের দিনটা বলা যাচ্ছে না উইকেটটা কেমন হয়, তো অবশ্য আমাদের বলাররা যদি ভালো বল করে তো খুব ভালো কামব্যাক করবো আমরা ইনশাল্লাহ। না এখন পর্যন্ত গতকালকে আর আজকে আমার কাছে সেমই মনে হয়েছে, তো 3 দিনের দিন থেকে অবশ্য উইকেটে হয়তো বা হেল্প আসতে পারে বলারদের, তো আশা থাকবে যে ওইভাবেই আমাদের বলারদের প্ল্যান যদি হয় তো ভালো হবে ইনশাল্লাহ। সাদমান ইসলামের দারুণ একটা সেঞ্চুরির পরও দ্বিতীয় দিন শেষে খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না বাংলাদেশ, কারণ এই টেস্টে বাংলাদেশ যতটা লিড দিতে পারত ততটাই কিন্তু ভালো অবস্থানে থাকতে পারত, যেই দায়িত্বটা এখন মেহেদী হাসান মিরাজের কাঁধে থাকছে। বাংলাদেশের জন্য তৃতীয় দিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লিডটা বাড়িয়ে নেওয়া 1 নম্বর, নাম্বার 2 হচ্ছে জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব অল আউট করে দেয়া তাদের দ্বিতীয় ইনিংসে, কারণ 4th ইনিংসে বাংলাদেশের টার্গেট যত বেশি হবে, যেটা আসলে সাদমান ইসলাম বলছিলেন তার ডে থেকে, স্পিনাররা বা বোলাররা ভালো সুবিধা পেতে পারেন। সো ওই সুবিধাটা বোলাররা পাবেন, ব্যাটসম্যানরা যাতে আসলে বিপাকে না পড়েন, যার কারণে টার্গেটটা আসলে ছোট পাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। টাইগারদের দুঃসময়ের পাশে দাঁড়িয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। তীব্র গরমে গ্যালারিতে কিছুটা বেড়েছে দর্শক সংখ্যা। খুদে ভক্তদের ভালোবাসায় সিক্ত টিম টাইগার্স ফ্যানদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। চট্টগ্রাম থেকে হাসান সজীবের রিপোর্ট। মাটিতে পড়ে রয়েছে সারি সারি স্কুল ব্যাগ, কোথাও আবার রাখা কলম, স্কেল। দর্শক খরায় ভুগতে থাকা দেশের ক্রিকেটকে প্রাণ দিতে মাঠে কোমল শিক্ষার্থীদের আনাগোনা। নিয়মের জালে কলম, ব্যাগ রাখতে হয়েছে স্টেডিয়ামের গেটে। তাতে অবশ্য থামানো যায়নি খুদে ভক্তদের। বুকে লাল সবুজের পতাকা নিয়ে ঢুকে পড়েছেন মাঠে ধুঁকতে থাকা টাইগারদের উৎসাহ যোগাতে। মাত্র 50 টাকায়ও সাগরিকায় ফেরানো যায়নি দর্শকদের, ফলে বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ করে দেয় বিসিবি। সুযোগ পেয়ে একদমই মিস করেনি পাগলাটে খুদে ভক্তরা। শান্ত মুশফিকদের খেলা দেখতে কেউ দিয়েছেন স্কুল ফাঁকি, কেউ বা ক্লাস না থাকার সত্ত্বেও পরে এসেছেন স্কুল ইউনিফর্ম। স্কুল ফাঁকি দিয়ে তারপরে খেলা দেখতে আসার, এতজনকে নিয়ে আসা, কে তুমি করছো নাকি? না, আমরা সবাই বন্ধুরা সবাই মিলে করছি। সবাই মিলে ভাঙিয়েছো? জি, ক্রিকেট খেলা হলো আমাদের প্রাণপ্রিয় খেলা, আর আমরা প্রায় সবাই ক্রিকেট খেলা পছন্দ করি। আমার আম্মু বলছে একদিন স্কুল মিস দিলেও কিছু হবে না। আমরা সবাই বন্ধুরা প্ল্যান করে আসছি যে স্কুলের ড্রেস ইউনিফর্ম পরে খেলা দেখতে আসবো। তাই সাগরিকায় ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন সাদমান ইসলাম। ফাঁকা গ্যালারিতে উদযাপনে কি আফসোসে পড়ছেন? না, এমন কোনো আক্ষেপ নাই। এখন তো অবশ্য আপনার এমনিও গরম, তারপরে আপনার অবশ্যই ওয়ার্কিং ডে, হয়তোবা মানুষের জন্যই আসা হয় না, তো এমন কোনো নেই। আমি তো টিমের জন্য খেলছি বা দলের জন্য যতটুকু পারার আমি করছি, এতে কোনো আক্ষেপ। সাদমানের আক্ষেপ না থাকলেও দুঃসময় খেলা দেখা দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। খেলা তো হয়তোবা দর্শকরা মাঠেও এসে দেখে, অনেকে টিভিতে দেখে, সব দিকে, তাতে অবশ্যই যারা দেখছে তাদেরকে বড় ধন্যবাদ জানাই। দর্শকই খেলার প্রাণ। একটা দলের 12 ম্যান বলা হয় দর্শককে। বাংলাদেশের পারফরমেন্স ফিকে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছিল গ্যালারিতে দর্শকের সংখ্যা। প্রথম দিন প্রায় দর্শক নেই বললেই চলে, তবে দ্বিতীয় দিনে এসে দেখা গেছে ভিন্ন চিত্র। কোমলমতি শিক্ষার্থীরা খেলা দেখতে ছুটে এসেছিলেন। সাদমান ইসলাম সেঞ্চুরি করেছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন কোমলমতি শিক্ষার্থীদের। একই সাথে যারা এই গরমে বাংলাদেশের টেস্ট ম্যাচটি দেখছেন, বাংলাদেশ ভালো করলে দর্শকের সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায়, নিঃসন্দেহে দর্শকরা আবারও মাঠে ফিরতে শুরু করবে। হাসান সজীব, 71, চট্টগ্রাম। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেও ঢাকা আবাহনীর রেকর্ড 24 বারের চ্যাম্পিয়ন হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। অলিখিত ফাইনালে পাত্তাই পায়নি চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। আগে ব্যাট করে 7 উইকেটে 240 রান করে মাহমুদুল্লাহ মুস্তাফিজের দল, জবাবে 6 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী। বিস্তারিত রিপোর্টে। ভেঙে দেয়া হয়েছিল দলটার ট্রফি ক্যাবিনেট। দল গড়তেই হিমশিম, হার দিয়ে টুর্নামেন্ট শুরু। প্রথম পর্বে মোহামেডানের কাছে কুপোকাত। সেই আবাহনী শেষ ম্যাচে সেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে দিল, জিতে নিল রেকর্ড 24 নম্বর ট্রফিটা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সৈকত বাহিনীর হাতে হ্যাট্রিক শিরোপা। ডিপিএল মানেই ঢাকা আবাহনী। অলিখিত ফাইনালের সমীকরণটা একেবারে ইজি পিজি। জিত যার ট্রফি তার। 15 বছরের খরা কাটানোর মিশনে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মোহামেডান। রনি তালুকদার আর তৌফিক খানের ওপেনিং জুটি থেকে আসে 50 রান। তৌফিককে ফিরিয়ে আবাহনীকে ব্রেক থ্রু এনে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। 45 রান করে ফেরেন রনি তালুকদার।
বড় রান করতে ব্যর্থ হন ওয়ান ডাউনে নামা আনিসুল হক ইমন। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হাল ধরার চেষ্টায় ফরহাদ হোসেন। উইকেটে থিতু হয়ে 42 রানে ফরহাদ ফিরলে 4 উইকেট হারিয়ে বিপদে মোহামেডান। আরিফুলকে সাথে নিয়ে দলকে টেনে তোলার দায়িত্বটা নেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন 90 রানের জুটি। স্কোর বড় করতে পারেননি, 50 রান করে বিদায় নেন সাইলেন্ট কিলার। হাফ সেঞ্চুরি তুলে নেন আরিফুল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 7 উইকেটে মোহামেডান থামে 240 রানে। আবাহনীর হয়ে পেসার মৃত্যুঞ্জয় আর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত নেন 2টি করে উইকেট। জবাবে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় আবাহনী। 1 রানে ফেরেন শাহরিয়ার কমল। জিশান আলমকে সাথে নিয়ে দলকে বাঁচানোর চেষ্টা করেন পারভেজ ইমন। 31 বলে 28 করে ফেরেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমন। হাফ সেঞ্চুরি তুলে নেন জিশান। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার আসল কাজটা করেন 2 এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার মিথুন আর ক্যাপ্টেন মোসাদ্দেক সৈকত। দুজনের 135 রানের অবিচ্ছিন্ন জুটিতে 6 উইকেটের দাপুটে জয় তুলে নেয় টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটা। কোহিনুর কণা, 71। টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিতে নিল বসুন্ধরা কিংস। ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে হারিয়েছে 5-3 গোলে। গেল সপ্তাহে বাকি থাকা অতিরিক্ত সময়ের 15 মিনিটের খেলায় গোলের দেখা পায়নি কোনো দল। পরে ম্যাচ করায় টাইব্রেকারে, সেখানে কিংসের বাজিমাত। অনুবাপী রিপোর্ট। ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের রাজত্ব চলছেই। টানা দ্বিতীয়বার ওরা জিতল ফেডারেশন কাপের শিরোপা। এই উল্লাস আর উদ্দীপনা বাদ ভাঙা। বছর জুড়ে পরিশ্রমের ফল এই শিরোপা। চলতি মৌসুমে শ্রাবণ, তপু, তারিক কাজীদের এটা দ্বিতীয় শিরোপা। কিংসের অর্জনের দিনে কপালমন্দ আবাহনী। ফেডারেশন কাপের এই ফাইনালটা ছিল নাটকীয়তায় ভরা। প্রতি মুহূর্তে স্নায়ুচাপের পরীক্ষা দিয়েছে ফুটবলাররা। একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছে সর্বদা। 7 দিন আগের অসমাপ্ত ম্যাচের শেষ অংশেও টানটান উত্তেজনা। 10 জনের দল নিয়েও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লড়েছে নিজেদের সাধ্যমতো। ডিফেন্স ঠিক রেখে অ্যাটাকে গিয়ে সুবিধা করতে পারেনি আকাশী নীলরা। গোলের সুযোগ তৈরি করেছে 2 দলই। গত সপ্তাহের 1-1 স্কোরেই শেষ হয় অবশিষ্ট 15 মিনিট। কিংস আবাহনীর এই ফাইনাল ম্যাচটার ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে। আবাহনীর এমেকার শট দারুণভাবে রুখে দেয় কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। ওখানেই গড়ে ওঠে পার্থক্য। আকাশী নীলদের হয়ে রাফায়েল, সবুজ, মিরাজুল গোল করলেও হাত ঠেকানো যায়নি। ডেসেলের গোলে 5-3 স্কোরে জয় নিশ্চিত হয় কিংসের। ফেডারেশন কাপে এটা ওদের 4 নম্বর শিরোপা। অর্ণব বাপি, 71। স্বচ্ছতা রেখে দারুণ ছক এঁকে ব্যাডমিন্টনকে পাল্টে দেওয়ার মিশন নতুন সভাপতি সফল ব্যবসায়ী সালাউদ্দিন আলমগীরের। ব্যাডমিন্টন ফেডারেশনের দায়িত্ব বুঝে নিয়েছে নয়া অ্যাডহক কমিটি। আগের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতির দায়িত্ব পেয়েছেন একসময় ব্যাডমিন্টন খেলা, বর্তমানে লাবিব গ্রুপের স্বত্বাধিকারী সালাউদ্দিন আলমগীর। সাধারণ সম্পাদকের ভূমিকায় আছেন সাবেক খেলোয়াড় রাসেল কবির সুমন। অ্যাডহক কমিটির সবাইকে নিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো সভা করেন ব্যাডমিন্টনের নয়া প্রেসিডেন্ট। কমিটির সদস্যদের কাছে জানতে চেয়েছেন উন্নতির পথ। এরপর ঘুরে ঘুরে দেখেছেন পল্টনের কোর্ট। খেলোয়াড়দের পাশে থেকে তাদের স্কিল বাড়াতে নিরলস কাজ করে যেতে চান দূরদর্শী এই সংগঠক। ব্যাডমিন্টন নিজে একসময় হালকা খেলতাম এবং বর্তমান যে উনি একসময় চ্যাম্পিয়ন ছিলেন ওনার সাথে আমি খেলেছি। আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অজস্র মেধাবী প্লেয়ার গ্রামে গঞ্জে পড়ে আছে। হয়তো ঠিকমতো তাদেরকে আমরা একটা সুযোগ করে দিতে পারতেছি না, এই জন্য হয়তো লাইমলাইটে আসতেছে না। তা আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে কর্নারে আমরা ভালো প্লেয়ার সার্চ করব, আমরা বিদেশি ট্রেনার আনবো এবং এগুলো আমাদের অর্থায়নে করবো। আমরা কারো কাছে ভিক্ষাবৃত্তি করব না এবং এগুলো করে আমরা বিশ্বের দরবারে যদি আমাদের বাংলাদেশ থেকে কখনো চ্যাম্পিয়ন করতে পারি এই খেলার মাধ্যমে। বিভিন্ন ফেডারেশনের স্বচ্ছতা নিয়ে কোশ্চেন থাকে। সো আমি প্রথমেই মনে করব যে এই ফেডারেশন অ্যাকাউন্টসগুলো 1টি টাকাও যেন অ্যাকাউন্টসের মাধ্যমে জমা হয় ফেডারেশনে, এবং 1টি বোতল পানিও যদি কেউ কিনে খায় সেটা যেন ফেডারেশনের চেকের মাধ্যমে যায়। আর ব্যক্তিগতভাবে আমি ফেডারেশন থেকে পার্সোনালি কখনো কোনো কিছু নেওয়ার সুযোগ নেই আল্লাহর রহমতে। প্লাস আপনারা জানেন আমি ব্যাংকের সাথে জড়িত। সো আমরা চেষ্টা করব ব্যাংক থেকে সাপোর্ট করার জন্য। আমি একটা লাবিব গ্রুপে আমাদের প্রতিষ্ঠান, সেখান থেকে সাপোর্ট করব। যেন জাদুর কার্পেটে উড়ে এসে ক্রিকেট দুনিয়ায় জুড়ে বসেছেন বৈভব সূর্যবংশী। স্বীকৃত টি-20তে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে হইচই ফেলে দিয়েছেন 14 বছরের এই তরুণ। তবে সবচেয়ে দামি কমপ্লিমেন্ট সম্ভবত তিনি পেয়েছেন সচিন টেন্ডুলকারের কাছ থেকে। বিস্তারিত খালিদ সামনের রিপোর্টে।
রুট লেভেলের স্কুল ক্রিকেট থেকে ঘরোয়া লীগ, তারপর ভারতের বয়সভিত্তিক দল। ফরম্যাট যাই হোক, 22 গজে আগুন ধরিয়ে আগেই নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী। কিন্তু বাকি সবকিছুর চেয়ে তো সিনিয়র ক্রিকেট একেবারেই আলাদা। স্পেশালি আইপিএল এর মতো হাই ইন্টেন্সিটির ম্যাচে হালে পানি পেতে হলে তো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট ক্যালিবার থাকা চাই। তাই তো নিন্দুকেরা বলছিল, বৈভব গর্তের মাছ, সাগরে পড়লে ঠিকই খাবে। কিন্তু সেই স্রোতের বিপরীতে দাঁড় বইল রাজস্থান রয়্যালস। বিশেষ করে তাদের হেড কোচ রাহুল দ্রাবিড় বললেন, তার দলে এসে নিজেকে গড়ে তুলতে পারবে এখনো কৈশোর না পেরোনো বৈভব। তাই তো অকশনে 1,10,00,000 রুপিতে বাকিদের বিট করে ওকে দলে টানে রাজস্থান। এ নিয়ে তখন হাসাহাসি কম হয়নি। দলে দুধ ভাত হিসেবেই নেওয়া হয়েছে বাচ্চাটাকে, বাকিদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে যাতে শিখতে পারে। হাওয়ায় ভেসেছে এমন আলোচনাও। আইপিএলের শুরু থেকে সময় কাটছিল সাইডলাইনেই, কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট কি ভেবে যেন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে তার ডেবিউ করিয়ে দিল। আর আইপিএলে নিজের 3 নম্বর ম্যাচে ব্যাট করতে নেমেই সৃষ্টি করলেন ইতিহাস। 35 বলে পৌঁছে গেলেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। রীতিমতো ব্যাখ্যা করলেন কিভাবে এই কাণ্ড ঘটিয়েছে 14 বছরের কিশোর। এই কিংবদন্তি বলছেন, ভয়ডরহীন অ্যাপ্রোচ, ব্যাট স্পিড, বলের লেন্থ আগে থেকে বুঝতে পারা এবং নিজের এনার্জি বলে ট্রান্সফার করতে পারাই এমন দারুণ ইনিংস গড়ার পেছনে কাজ করেছে। ভারতীয় ক্রিকেটে দ্য বেস্ট ব্যাটার অফ অল টাইমের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট আদায় করে নেওয়া নিশ্চয়ই চারটিখানি কথা নয়। সচিনের অ্যানালাইসিসে পরিষ্কার, স্রষ্টার দেয়া প্রতিভা থাকলেই চ্যাম্পিয়ন ক্রিকেটার বনে যাওয়া যায় না। মাঠে নেমে সময়ের দাবি মিটিয়ে সেটা কাজেও লাগাতে হয়, যেটা আইপিএলে এসেও করতে পেরেছেন বৈভব। বয়সটাকে বানিয়ে দিয়েছেন কেবল একটা সংখ্যা। ভারতের চেয়ে ওভারঅল ক্রিকেটে যোজন পেছনে বাংলাদেশ। আছে তরুণ প্রতিভার ছড়াছড়ি, অভাবটা কেবল এক্সিকিউশনের বেলায়। এখানেই পিছিয়ে টাইগাররা। বৈভবকে নিয়ে সচিনের অ্যানালাইসিস অন্তত তাই বলে। খালিদ জামিল, 71। আর এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 এর সাথেই থাকুন।